আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সমাবেশের স্থল ও আশেপাশের সড়কে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন আসলে দুইটাই সমাবেশের যে মূল কার্যক্রম সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোতে কিন্তু জামাত ইসলামের নেতা কর্মী তারা কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে এবং ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা সকাল থেকে দেখছিলাম যে ফজরের পর থেকে কিন্তু পুরো এলাকা মানুষে ভরে গিয়েছে এবং তারা কিন্তু যে 7 দফা দাবিতে আজকের যে সমাবেশ, জাতীয় সমাবেশ, সেটি বাস্তবায়ন করবার জন্য জেলা থেকে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা তারা এসেছেন এবং এই সমাবেশকে আসলে তারা সর্বোচ্চ বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এবং আমরা যেটি জানি যে গত কয়েকদিন ধরেই আসলে সারা দেশে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীরা। তারা এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য সর্বশক্তি আসলে বিনিয়োগ করেছে এবং তারা চাচ্ছে যে 7 দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে নতুন বন্দোবস্তর যে সূচনা সেটা তারা করতেছে। আমরা দুজন নেতাকর্মীর সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আপনাদের আজকের সমাবেশ, এইটা থেকে কি চাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা 7 দফা দাবিতে সারা বাংলাদেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের এই 19 বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আগামীতে জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই জনগণের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমরা দেখছি যে অনেক দিন পরে জামাত ইসলামের এত বড় একটি সমাবেশ, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা, এটা আসলে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা এই সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসমাগম হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা যে দাবি দফা দাবি নিয়ে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সব জায়গা থেকে মানুষ নির্দিষ্ট টাইমে শত হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে হলেও তারা নির্দিষ্ট টাইমে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা অবশ্যই দেখতেছেন লাইভের মাধ্যমে যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা তার চেয়ে বেশি ব্যক্ত হয়েছে। জি ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আসলে এখনও কিন্তু 3 ঘন্টার বেশি সময় বাকি রয়েছে এই যেটি সমাবেশ শুরু হওয়ার। এর মধ্যেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকাগুলোতে। ফলে জামাতের আজকের যে সমাবেশ সেটিকে ঠিক কত পরিমাণ মানুষের উপস্থিতি হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছে না। যদিও এর আগে আমরা দেখেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি যেটি বলছিলেন যে তারা 10 লাখের বেশি মানুষের উপস্থিতি একটি আশা করছেন, যদিও সেটি ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং সেই সংখ্যা কততে গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে 7 দফা দাবি সেই সব শহীদের পরিবারদেরকে পুনর্বাসন এবং যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে পুনর্বাসন করবার যে দাবি, গত 16 বছর ধরে বিভিন্নভাবে যারা গুম, খুন, নির্যাতনের সঙ্গে জড়িত ছিল সেই সব আওয়ামী ফ্যাসিস্ট কর্মীদের আজকের। এবং আমরা দেখেছিলাম যে ইতিমধ্যে বাংলাদেশের সবগুলো সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা বিএনপির পক্ষ থেকে সেখানে আসবে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পূর্ণ হয়েছে এবং 2টার পরে আসলে সেখানে ঠিক কি পরিমাণ নেতাকর্মী উপস্থিত হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা সেটি চলছে। কিছুক্ষণ পরে হয়তো জামাত ইসলামের আমির ডাক্তার অন্যান্য তারা কিন্তু আসবে। তো হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের স্থল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। দেশ গড়তে এনসিপি জুলাই পদযাত্রা এখন কক্সবাজারে।
এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, এনসিপির আজকের কর্মসূচি শুরু হয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন, এনসিপির নেতাকর্মীদের আজকে যে পদযাত্রা, জুলাই পদযাত্রা রয়েছে সেটি শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত শুরু হয়নি। বাস টার্মিনালে কক্সবাজার বাস টার্মিনালে সকলেই অপেক্ষা করছে তারা আসবেন এবং তাদেরকে বরণ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতার ভিড় জমেছে সকাল থেকে। এখানে সকলেই অপেক্ষা করছেন তারা আসবেন এবং তাদেরকে উৎসব মুখর পরিবেশে বরণ করে নেবেন এবং তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি, পদযাত্রা কর্মসূচি তারা পালন করবেন। এবং সেই সাথে একটু জানিয়ে রাখি আপনাকে, আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর রয়েছে এখানে। কক্সবাজারের অলিতে গলিতে একেবারে সম্পূর্ণ রাস্তাঘাট একেবারে নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে, এমনটাই আমরা দেখতে পেরেছি। এবং এখানে কেন্দ্রীয় যে এনসিপির কেন্দ্রীয় নেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন তারা প্রশাসনের সাথে কথা বলেছেন এবং তারা নানা রকম প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত তারা এসে পৌঁছায়নি বাস টার্মিনালে তারা অপেক্ষা করছে। তবে এই 5টি উপজেলায় তারা পদক্ষেপ করার যে কথা রয়েছে, এখনো পর্যন্ত তারা তাদের এই পদযাত্রা প্রোগ্রাম এখনো শুরু করেনি। সকলেই তাদের জন্য অপেক্ষা করছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে গত 24-এর যে গণ অভ্যুত্থান তারা দেখেছে, তাদের যে স্পিরিট দেখেছে, তাদের স্পিরিট যারা ধারণ করেছে তারা তাদের জন্য অপেক্ষা করছেন, তাদের কাছ থেকে অনেক কিছুই প্রত্যাশা করছেন। তাদের সেই সময়টা, তাদের সেই মনের আশা পূরণের জন্য তারা এখানে অপেক্ষা করছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তারা অপেক্ষা করছেন তাদের সেই যাদের কথায় তারা আন্দোলনে যোগ দিয়েছেন, এমন অনেকেই আসছেন, তারা তাদেরকে একটু দেখবেন এবং কাছ থেকে দেখবেন, এমনটাই আশা করছেন। তারা এই আনন্দে, তাদেরকে কাছ থেকে দেখার আনন্দে একেবারে আনন্দ উৎসাহ মানে একেবারে ভরপুর, এমনটাই দেখা যাচ্ছে। তারা একটু দেখবে এমনটাই প্রত্যাশা করছে। তাদের কাছে আনন্দের কোনো শেষ নেই। এতটুকু বলা যায় যে গোপালগঞ্জে যে বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখেছি, এই কক্সবাজারে এখনো পর্যন্ত এই ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটার কোনো সংখ্যায় তারা নেই। তারা খুবই আনন্দমুখর পরিবেশে তারা অপেক্ষা করছেন তাদের এনসিপির যে আহ্বায়ক রয়েছেন, তারপর উত্তর জেলা কমিটির হাসনাত আব্দুল্লাহ, তারপর হচ্ছে সার্জিস এবং যারা রয়েছেন তাদেরকে বরণ করার জন্য খুবই আনন্দের সাথে অপেক্ষা করছেন, এমনটাই আমরা দেখতে পেরেছি। মনে ছিল সর্বশেষ আপডেট কক্সবাজার থেকে। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পায়েল। গোপালগঞ্জে 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে প্রশাসন। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কি বলছেন স্থানীয়রা? মোনা, আপনি জানেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে, এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় কারফিউ। সেই কারফিউটি সর্বশেষ গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত জারি ছিল। বর্তমানে কারফিউটি এখন শিথিল আছে। আমি যদি একটু দেখাতে চাই আমার পিছনে যে সাধারণ মানুষের চলাচল, তবে যেহেতু গোপালগঞ্জে একটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এ কারণে যারা প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন না, বা গ্রেপ্তার আতঙ্কে অনেকে বের হচ্ছেন না বাসা থেকে। যদি একটু বলে রাখি যে গোপালগঞ্জে এ ঘটনায় এখন পর্যন্ত 3টি মামলা দায়ের হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলায় একটি, কাশিয়ানী উপজেলায় একটি এবং কোটালীপাড়া উপজেলায় একটি। এই 3টি মামলায় 304 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 2300 জনের নামে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গত 48 ঘন্টায় 164 জনকে আটক করা হয়েছে। তবে গতকাল রাত থেকে আজ পর্যন্ত আসলে কতজনকে আটক করেছে পুলিশ বা যৌথ
জানে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কাউকে জানার জন্য খুঁজে পাওয়া যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তাদের কাছ থেকে জেনে আসলে কি পরিমাণ আটক রয়েছে আসলে সেটি জানানোর জন্য। তবে সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে রাতে তারা বাড়িতে ঘুমাতে আসলে একটু ভয়ে আছে যে কখন কাকে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যাবে অভিযানে, এ ভয়টি তাদের মধ্যে কাজ করছে। তবে সাধারণ মানুষের উপস্থিতি শহরে এখন স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই কম। সাধারণ মানুষের প্রত্যাশা যাতে গোপালগঞ্জের সার্বিক পরিবেশ পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে একটি সুস্থ জীবন তারা ফিরে পায়। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জের কারফিউর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবিরুল। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। কোথাও বেড়েছে দাম, কোথাও সরবরাহ কম। এই মুহূর্তে জয়পুরহাট ও পঞ্চগড়ের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা ও রাশেদুজ্জামান বাবুর সঙ্গে। প্রথমে যাচ্ছে জয়পুরহাটে। রেজা, নিত্য পণ্যের বাজারে এখন কি ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে? কোন পণ্যের দাম বেড়েছে? ধন্যবাদ মনা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে মাসুয়া বাজার। জয়পুরহাট শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার এটি। এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু সাধারণ মানুষ এই জয়পুরহাট শহরের এবং আশপাশের যে মানুষগুলো এখানে কিন্তু বাজার করে থাকেন। তো এই বাজারে যেটি আমি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই কাঁচা সবজির দাম মোটামুটি স্বাভাবিকই আছে, তবে কিছু কিছু জিনিসের দাম একটু বেশি, কারণ কাঁচা সবজি এটা আমদানির উপর নির্ভর করে। আপনি জানেন যে জয়পুরহাট কিন্তু কৃষি নির্ভর এলাকা। এই আমদানি, এই যে বৃষ্টির পানি, যখনই বৃষ্টি বেশি হয় তখনই কিন্তু এই আমদানি একটু কমে যায়, আর তখনই কিন্তু কিছু দাম 2-4 টাকা, 10 টাকা, 15 টাকা বেশি হয়। যেমন আবার পেঁয়াজের দাম বর্তমানে কিন্তু এই গত সপ্তাহ থেকে এখন 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত সপ্তাহ 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছিল। তো আপনার কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 200 টাকা। তো এরকম আবার সরষের তেল কেজি প্রতি বেড়েছে 30 টাকার মতো, 20 থেকে 30 টাকা বেড়েছে। তো আবার কিছু সবজি আছে সেগুলো কিন্তু স্বাভাবিকই আছে। আবার চালের দাম যদি আমি বলি, চালের দাম 2 থেকে 3 টাকা, 4 টাকা পর্যন্ত বেড়েছে। এবং মুরগির দাম কিন্তু, যেটি মুরগির দোকানদারদের সঙ্গে আমি কথা বলেছি, মুরগির দোকানদাররা যেটি জানিয়েছেন যে মুরগির দোকানদাররা জানিয়েছেন যে 20 থেকে 30 টাকা সোনালী মুরগিতে বেড়েছে, 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। তো এরকম ভাবে 20-30 টাকা করে কম বেশি উঠানামা করছে। তো এখানে যেটি সাধারণ মানুষ মোটামুটি কাঁচা সবজি মোটামুটি স্বস্তির মধ্যেই আছে। তো যে তারপরে বলছেন যে যেহেতু বাজারের কোনো মনিটরিং ব্যবস্থাটা জোরদার নয়, সেহেতু বাজারে মনিটরিং ব্যবস্থাটা জোরদার করা উচিত। এখানে একজন ক্রেতার সঙ্গে আমি একটু কথা বলে জানতে চাই, আপনি তো বাজার করতে এসেছেন? জি, বাজার করতে এসেছি। তো সরকারের অঙ্গসংস্থান লোকদেরকে আমি জোরদার জানাচ্ছি বাজারকে একটু মনিটরিং করার দরকার। পেঁয়াজের দাম বাড়ছে 10 টাকা, কাঁচামরিচ, সরিষার তেল, চাল, দুধ 4 টাকা করে বাড়ছে। এগুলো বাজার মনিটরিং করার জন্য সরকারকে আমি জোরদার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। তো সর্বোপরি বলা যায় যে নিয়মিত যে বাজার মনিটরিং ব্যবস্থাটা, এইটা এখানকার যে সাধারণ ভোক্তারা, যারা ক্রেতারা, তারা মনিটরিং ব্যবস্থাটা জোরদার চেয়েছেন এবং বাজার স্থিতিশীল রাখার কথা বলছেন। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন পঞ্চগড়ে বাবুর কাছে চলে যাচ্ছি, সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন বাবু।
রেজা, আপনাকে ধন্যবাদ। আসলে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু আসলে যে শস্য রয়েছে অর্থাৎ সবজি রয়েছে, সেই আবাদের কিন্তু দুটি ইউনিয়ন রয়েছে, যেখানে উৎপাদিত পণ্য কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্তে যায় আর কি। এরকম একটি অবস্থা তখন কিন্তু আসলে পঞ্চগড়ের বাজারে সবজির দাম কিছুটা স্বস্তি মিললেও কিন্তু আমরা দেখেছি যে মাছ এবং মাংস, মুরগি, আদা এবং রসুন, মরিচ এর দাম কিন্তু আসলে আকাশ ছোঁয়ার মতো এইরকম একটি অবস্থা। কারণ প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 160 থেকে প্রায় 180 টাকা উন্নত মানের যেটি মরিচ, আর যেটি নর্মাল মরিচ রয়েছে, সাধারণ মরিচ রয়েছে, সেটি বিক্রি হচ্ছে 160 টাকা 140 টাকা কেজি ধরে। এমনি যখন আপনারা বেগুনের কেজি যদি বলি, বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি ধরে, পটল বিক্রি হচ্ছে আপনার 40 টাকা ধরে, এমনি করে কিন্তু বরবটি সেটিও 50 টাকার ঘরে। অর্থাৎ সবজির ক্ষেত্রে যদি বলি, সেটি প্রত্যেকটি সবজি রয়েছে 50-এর ঘরে। কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু ভিন্ন দেখেছি আমরা। প্রতি কেজি মাছ, রুই, কাতল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। মুরগির ক্ষেত্রে সপ্তাহখানেক আগেই কিন্তু আসলে দাম কিছুটা কম ছিল, অর্থাৎ 450 টাকা ছিল। আজকে কিন্তু বাজারে কিন্তু 480 থেকে 500 টাকা দেশি মুরগির কেজি। যেটি সোনালী মুরগি বলি, সেই সোনালী মুরগিও কিন্তু আমরা দেখেছি যে দাম প্রায় 300 থেকে 320 টাকা। কাটা যেটি ব্রয়লার মুরগি, সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা ধরে। ডিমের যে 30টি ডিমের দাম আমরা দেখেছি যে সকালে বাজারে প্রায় 300 টাকা ধরে বিক্রি হচ্ছে বা 290 টাকা ধরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সবজি যদি বলি, সবজির উৎপাদিত জেলা হিসাবে খ্যাত হলেও কিন্তু আমরা দেখেছি যে এখানকার সবজির যে দাম, সেটি কিন্তু ন্যায্য মূল্য কৃষকেরা পাচ্ছে না বলে এরকম অভিযোগ করছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, এখানকার পঞ্চগড়ে উৎপাদিত ফসল হলেও কিন্তু ন্যায্য দামে ক্রেতারা পাচ্ছে না। সেইখানে কিন্তু আসলে দামের ক্ষেত্রে অর্থাৎ কৃষকরা ন্যায্য দাম না পেলেও কিন্তু আসলে বাজারে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু আসলে ন্যায্য দাম পাচ্ছে না, তারা উচ্চ দামে কিনতে হচ্ছে বলে এরকম জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোনা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট ও পঞ্চগড় থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কারণে অকারণে মুছে যাচ্ছে ময়মনসিংহ নগরীর বহু ঐতিহ্যবাহী পুকুর, যার প্রভাব পড়ছে নগরীর জলাবদ্ধতা ও পরিবেশে। এ নিয়ে স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ, দেখা দিচ্ছে দুর্ভোগও। এ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নগরবাসী কি বলছেন? কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই বা কি মত স্থানীয়দের? পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন কমিটির মতে এই ময়মনসিংহ শহরে প্রায় 2 শতাধিক পুকুর ছিল। সেই পুকুরগুলো কিন্তু কারণে অকারণে ভরাট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা দেখেছি ময়মনসিংহ শহরের যে পরিবেশ, সেটি কিন্তু প্রতিনিয়তই বিপর্যয় ঘটছে। এবং পরিবেশ উন্নয়ন রক্ষা আন্দোলন কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছেন যে 1980 এবং 90 দশকেও কিন্তু ময়মনসিংহ শহরে কিন্তু একেবারেই পুকুরে ভরপুর ছিল। তখন কিন্তু ময়মনসিংহের যে পরিবেশ, সেটি কিন্তু খুবই ভালো ছিল, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং কালের আবর্তনে কিন্তু সেই পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং কংক্রিটের শহরে কিন্তু ময়মনসিংহ নগরী পরিণত হচ্ছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত অর্থাৎ সামান্য বৃষ্টি হলেই আমরা দেখি ময়মনসিংহ নগরীতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং ময়মনসিংহ নগরীর যে প্রাকৃতিক পরিবেশ, সেটি কিন্তু বিনষ্ট হওয়ার পথে। অর্থাৎ সেই পুকুরগুলো উদ্ধারে কিন্তু আমরা দেখেছি প্রশাসনের যে নজরদারি কিংবা ভূমিকা কিংবা তাদের কাছে সঠিক তথ্য কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। এই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। আমি যে জায়গাটিতে রয়েছি সেটি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরের জায়গাটি। এখানে একটি পুকুর রয়েছে, সেই পুকুরটি কিন্তু প্রায় 100 বছরের একটি পুকুর। আমরা দেখেছি পুকুরটির চারপাশে কিন্তু আগাছা ভরপুর। সম্প্রতি সময়ে কিন্তু এই পুকুরটির পার ঘেঁষে একটি 6তলা ভবন কিন্তু নির্মাণের কাজ শুরু হয়েছে এবং পুকুরের কিছুটা অংশ কিন্তু সেই ভবন দখল করছে, এমনটি কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি জেলা স্কুলের ভিতরেও কিন্তু একটি পুকুর ছিল, সেই
পুকুরটিও কিন্তু ভরাট করা হচ্ছে। এছাড়াও বাতিরকল ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পুকুর ছিল, সেটিও কিন্তু গত 2-1 বছর আগে কিন্তু সড়ক ও জনপথ বিভাগ সেটিকে কিন্তু তারা অনেকটাই দখল করে নিয়েছে। এছাড়াও নগরীর আমলাপাড়া একটি পুকুর ছিল, সেটি কিন্তু গত বছর আমরা দেখেছি প্রশাসন ডাকডোল পিটিয়ে কিন্তু সেই পুকুরটি অর্থাৎ শেয়ার পুকুরটি উদ্ধার করেছিল। আমরা দেখেছি সম্প্রতি সময়ে কিন্তু সেই পুকুরটি কিন্তু একজন প্রভাবশালী রেজাউল করিম নামে সেই পুকুরটি আবারও কিন্তু দখলের পায়তারা করছেন। সেই বিষয়টি কিন্তু বিভিন্ন গণমাধ্যম সহ স্থানীয়দের মুখে মুখে কিন্তু শোনা যাচ্ছে। আমরা যিনি পুকুর রক্ষা এবং উন্নয়ন আন্দোলনে যিনি সোচ্চার ভূমিকা পালন করে থাকেন অর্থাৎ গণমাধ্যম কর্মী নিয়ামুল কবির সজল, আমরা তার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই পরিবেশবাদী যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে 80 এবং 90 দশকে ময়মনসিংহ নগরীতে প্রায় 2 শতাধিক পুকুর ছিল, সেই পুকুরগুলো কিন্তু কারণে অকারণে ভরাট হয়ে যাচ্ছে। এটির কারণ কি মূলত আপনি একটু জানতে চাই। আমাদের এই ময়মনসিংহ জেলা প্রায় 250 বছরের পুরনো একটি জেলা এবং এই জেলা শহরে প্রচুর বড় বড় পুকুর ছিল একসময় এবং আমরা ছোটবেলাতেও অনেক পুকুর আমরা দেখেছি, কিন্তু দিনে দিনে এসব পুকুর আসলে ভরাট হয়ে গেছে, নাই হয়ে গেছে এবং বর্তমান প্রজন্ম অনেক হয়তো জানেই না যে আজকে সে যে বাসায় থাকছে, যে বিল্ডিংয়ে থাকছে বা যে পথ দিয়ে হাঁটছে এর আশেপাশেই একসময় হয়তো বড় পুকুর ছিল। এই পুকুরগুলি নাই হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো আসলে আমরা ময়মনসিংহবাসী এবং ময়মনসিংহের প্রশাসন আসলে পুকুরগুলির রক্ষায় আমরা কখনোই সচেতন ছিলাম না এবং আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল এবং নগর জীবনে যে একটি পুকুরের কত প্রয়োজনীয়তা আসলে এই বিষয়ে আমাদের তেমন কোনো জ্ঞান ছিল না। আর এখন যখন আমরা বিষয়টি নিয়ে ভাবছি আসলে এখন আর সেই সময় এখন আর আমাদের নেই। বিশেষ করে আমি বলবো যে ময়মনসিংহ শহরে এখন যদি কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রথমেই যে সমস্যাটা হবে সেটা হলো যে পানির সমস্যা, যে আগুন লাগলে যে পর্যাপ্ত প্রাণী ফায়ার সার্ভিসের প্রয়োজন হবে এই পুকুরগুলি বিভিন্ন জায়গায় না থাকাতে এই পানি সংগ্রহ করতে গিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের খুবই কষ্ট পেতে হবে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির একটি আশঙ্কা থেকেই যায়। আরেকটি বিষয় আমি যেটা বলি সবসময় যে আমাদের ময়মনসিংহের ভূগর্ভস্থ পানির স্তর এটা কিন্তু প্রতি বছরেই মাটির নিচে নেমে যাচ্ছে এবং এর অন্যতম কারণ হলো যে মাটির নিচের পানি আমরা আসলে তুলে আমরা ব্যবহার করছি, আমরা পানীয় জল হিসাবে, খাবার পানি হিসাবে বা দৈনন্দিন কাজে। কিন্তু যদি পুকুর থাকতো এই শহরে, অন্তত ধরেন যদি 10টি পুকুরও বড় বড় থাকতো, সেই জায়গায় যদি প্রতিদিন 10,000 মানুষও গোসল করতো বা কাপড় চোপড় সেই জায়গায় ধৌত করতো তাহলে এই পানিটা কিন্তু মাটির নিচ থেকে আমাদের তুলতে হতো না। তা আপনি যদি এটা প্রতিদিনের হিসাবে গিয়ে 1 বছরের হিসাব করেন দেখবেন যে এটা একটা বিপুল পরিমাণ পানি। তা আমি মনে করি যে আগুনের আশঙ্কাকে সামনে রেখে এবং ভূগর্ভস্থ পানি যে নিচে নেমে যাচ্ছে এই বিষয়টিকে মাথায় রেখে ময়মনসিংহ শহরে এখনো যে পুকুরগুলি আছে এগুলি সংরক্ষণ করা দরকার, খনন করা দরকার। আর খালি জায়গা যেগুলি আছে সরকারি, আমি মনে করি সেই জায়গায় অবশ্যই বড় বড় পুকুর খনন করা দরকার, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি তো পুকুর সুরক্ষায় সম্প্রতি সময়েও একটি মানববন্ধন করেছেন এবং পদ্ম পুকুর পচা পুকুরে পরিণত হয়েছে, আসলে সেই বিষয়ে আন্দোলন করার পর কোনো অগ্রগতি আছে কিনা? অগ্রগতি কিছু আছে, সিটি কর্পোরেশন আন্তরিকতা দেখিয়েছেন, কিন্তু এটা খুব স্লো। মানে আমাদের বাংলাদেশের সমস্যা হলো যে আপনি একটি সমস্যা নিয়ে কথা বলবেন, হ্যাঁ লোকজনে সেটি নিয়ে ভাববে, কিন্তু সেটা যত দ্রুত গতিতে সমাধান হওয়া দরকার সেই জায়গাটার মধ্যে আমাদের ঘাটতি থাকে। দেখা গেল যে এখন হয়তো 50% নষ্ট হয়েছে, আপনি আন্দোলন করলেন, এই সমস্যাটা সমাধান হতে হতে হলো হয়তো আরো 80% ভরাট হয়ে গেল। তখন হয়তো এখন সমস্যাটার তাৎক্ষণিক সমাধান করলে যে আর্থিক বা অন্যান্য ক্ষেত্রে যে সুবিধাটা হয়তো প্রশাসন বা আমরা পেতাম, দেখা গেল যে 2 বছর 3 বছর পরে সমস্যাটা সমাধান করতে গিয়ে আমরা ক্ষতির মুখোমুখি হই। তিনি কিন্তু নানান সমস্যার কথা তুলে ধরেছিলেন, অর্থাৎ আমরা জানি যে পুকুর সুরক্ষায় কিন্তু আইন রয়েছে, অর্থাৎ
সেই আইনের যথাযথ বাস্তবায়ন না থাকার কারণে কিন্তু একের পর এক পুকুর ময়মনসিংহ শহরে ভরাট হচ্ছে এবং সাধারণ মানুষ, নাগরিক নেতারা বলছেন যে প্রশাসন যদি সোচ্চার ভূমিকা পালন করে তাহলে এই পুকুরগুলো অন্তত যে 8 থেকে 10টি পুকুর দৃশ্যমান রয়েছে সেগুলো কিন্তু অন্তত টিকে যাবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের পুকুর যে একের পর এক ভরাট হচ্ছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।